মরীচিকার পেছনে লেখিকা মেহেরিন মারিয়াম পর্ব 2829। শ্যাডো প্যালেস আজ যেন পুরোপুরি বদলে গিয়েছে। যেই প্যালেস সবসময় ঠান্ডা, রহস্যময় আর কিছুটা ভয়ঙ্কর পরিবেশে ঢেকে থাকে, আজ সেটা আলোর বন্যায় ভেসে যাচ্ছে। বিশাল গেট থেকে শুরু করে মূল প্রাসাদ পর্যন্ত পুরো জায়গাটা সাজানো সাদা আর কালো থিমে। তার সাথে হালকা গোল্ডেন লাইটিং, যেন রাতের অন্ধকারের ভেতরেও এক ধরনের রাজকীয় উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে। দূর থেকে দেখলে মনে হয় কোনো রাজকীয় উৎসব চলছে, কিন্তু ভেতরে যারা জানে তারা জানে আজ শুধু একটা অনুষ্ঠান না, এটা 5টা জীবনের নতুন অধ্যায়ের শুরু। বড় লনে তৈরি করা হয়েছে বিশাল সেট আপ, সাদা ফুল, ঝুলন্ত লাইট, কাচের ডেকোরেশন, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে চোখ সরানো কঠিন। একদিকে লাইভ মিউজিক বাজছে, অন্যদিকে সারি সারি গেস্টের বদলে আছে পরিচিত ঘরোয়া মুখ শুধু। আইনত 3জনের বিয়ে আমেরিকাতে লিগ্যাল না, কিন্তু সেখানে তাইলেই একজন নারী বিয়ে ছাড়া 2 বা তার বেশি পুরুষের সাথে থাকতে পারে। এজন্য বিয়েটা হবে শুধু খ্রিস্টান কালচার আর নিয়মে। হ্যাঁ, খ্রিস্টান কালচারেও এটা নিষিদ্ধ, কিন্তু আধুনিক যুগে উন্মুক্ত মানুষ তা খুব একটা মানে না। তার উপর ইউরোপ কান্ট্রিতে এসব সম্পর্কের ব্যাপারেও কেউ মাথা ঘামায় না। ইথান বরাবরের মতোই গ্রামের এতিম বাচ্চাদের এনেছে। ফাদার আভা, মেঘান, রবার্ট আর কিছু খুব কাছের মানুষ, গার্ডস, মেইড, চার্চের ফাদার, এই সীমিত কয়েকজনই বিয়ের মানুষ। মাফিয়া ওয়ার্ল্ডের বড় বড় নাম, বিজনেস এলিট, ইন্টারন্যাশনাল কানেকশন, কাউকে ইনভাইটেশন দেয়া হয়নি, কারণ বিয়েটা খুব সাধারণ রাখতে চায় সবাই। এলিজা আর আইরিশ একদিকে রেডি হচ্ছে। এলিজা আয়নার সামনে বসে আছে, সাদা গাউনে তাকে আজ একদম অন্যরকম লাগছে। নরম, শান্ত, কিন্তু চোখে এখনো সেই লড়াইয়ের ছাপ আছে। আইরিশ পেছন থেকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। আইরিশের চোখে আজ আর কোনো অনিশ্চয়তা নেই, আছে শুধু এক ধরনের নিজের করে কিছু পাওয়ার অনুভূতি। আইরিশ আর এলিজার মধ্যেও প্রণয়ের আগমন শুরু হয়েছে। নার্ভাস? আইরিশ নিচু গলায় জিজ্ঞেস করলো। এলিজা হালকা হাসলো, হয়তো। তারপর একটু থেমে বলল, কিন্তু খারাপ লাগছে না। আইরিশ ধীরে তার কাঁধে হাত রাখলো। আমি আছি, এই 3টা শব্দ কিন্তু এলিজার চোখে একটা আলাদা আলো এনে দিল। অন্যদিকে নোহার রুমে একেবারে আলাদা পরিবেশ। এখানে হালকা গোলমাল, হাসি আর একটু ড্রামা। জেহেরার জিবাস্কো বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, কারণ আজকে দিনে কেউ কোনো ঝামেলা চায় না। ভেতরে নোহা আয়নার সামনে বসে আছে, তার পরনে বিশেষভাবে ডিজাইন করা গাউন, যেটা তার প্রেগনেন্সিকে মাথায় রেখে বানানো। নরম কাপড়, হালকা ফ্লো, কিন্তু রাজকীয় লুক, আর অসংখ্য হীরারত্ন বসানো। বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি বিয়ের ড্রেস এটা। নোহার পেট এখন স্পষ্ট, কিন্তু সেটা তাকে আরও আলাদা করে তুলেছে, একটা অদ্ভুত সৌন্দর্য সাজাচ্ছে। নোহার মুখের থেকে আজ হাসি সরছেই না। এত বছরের কষ্ট আজ সফল হলো। অবশেষে তাদের 3জনের জীবন আর বদলাবে না, উল্টো তাদের জীবনে নতুন অতিথি আসতে চলল। আমি হাঁটতে পারবো তো? একজন স্টাফ হালকা হেসে বলল। ম্যাম, আমরা সাপোর্ট করব। না না, আমি নিজে হাঁটবো। নোহা একটু জেদি গলায় বলল, তারপর নিজের পেটের দিকে তাকিয়ে ফিসফিস করলো। আজ তোমাদের মাম্মার আবার বিয়ে, বিহেভ করো প্লিজ। ঠিক তখনই দরজা খুলে ইউভান ঢুকলো। ঢুকেই থেমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ওয়াও! সে সত্যি কিছুক্ষণ কিছু বলতে পারল না। তার চোখে স্পষ্ট সে নোহাকে এমনভাবে দেখেনি আগে। তুমি আনরিয়েল রাখছো। নোহা চোখ শুরু করে বলল, আজকে হঠাৎ মনে হলো। ইউভান হেসে মাথা নাড়ল। না, আজকে অফিসিয়ালি বললাম। তারপর ধীরে এগিয়ে এসে নোহার সামনে হাঁটু গেড়ে বসলো, আলতো করে তার পেটের উপর হাত রাখলো। রেডি, লিটিল ডেভিলস? নোহা হেসে ফেলল। ওদের ডেভিলস বলছো? তোমার বাচ্চা অবভিয়াসলি ডেভিলসই। এই সময় দরজায় আর একটা ছায়া পড়ল। ইথান ভেতরে ঢুকলো, কিন্তু কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। তার চোখের দৃষ্টি, যেটা খুব কম মানুষ দেখে, তাতে আজকে গর্ব, অধিকার আর একদম গভীর ভালোবাসা। ধীরে ধীরে ইথান এগিয়ে এলো, নোহার সামনে এসে থামলো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, তারপর খুব নিচু গলায় বলল, পারফেক্ট। নোহা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর হালকা হাসলো। আজকেও কি আমাকে নিয়ে ওভার প্রোটেক্টিভ থাকবে? ইথান একদম সিরিয়াস। আর সবচেয়ে বেশি। অনুষ্ঠান শুরু হলো। প্রথমে এলিজা আর আইরিশ, তারা স্টেজে দাঁড়িয়ে, চারপাশে আলো, সবাই তাকিয়ে আছে। প্রমিস রিং। আর শেষে যখন আইরিশ এলিজার হাত ধরলো, তখন তাদের চোখে যে ভরসা, সেটা কোনো শব্দে বোঝানো যায় না।
তারপর সবাই একটু নড়েচড়ে বসলো, কারণ এবার নোহা, ইথান, ইউভান হালকা মিউজিক বাজছে। নোহা ধীরে হাঁটছে, দুই পাশে ইথান আর ইউভান। কেউ তাকে ধরেনি, কিন্তু দুজনে এত কাছাকাছি যেন পড়ে গেলে ধরতে প্রস্তুত। সবাই তাকিয়ে আছে, কারণ এই দৃশ্যটা সব থেকে আলাদা। একটা মেয়ে, দুজন পুরুষ, আর তাদের মাঝে এমন একটা বন্ধন যেটা নিয়মে বাঁধা না, কিন্তু ভাঙার মতোও না। স্টেজে উঠে নোহা দাঁড়ালো, তার শ্বাস একটু ভারী, কিন্তু চোখে স্টেডিটি। ইথান আর ইউভান তার দুই পাশে। ইউ রেডি? ইউভান নিচু গলায় বলল, অলওয়েজ। নোহা উত্তর দিল, রিং এক্সচেঞ্জ হলো। একটা রিংকে এমন করে ডিজাইন করা যে তার মধ্যেই দুটো রিং বসানো। তিনজনের একসাথে প্রমিস করানো হলো, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা ছিল তাদের তিনজনের চোখে। তারা জানে তারা একে অপরের জন্য কি, তারা একসাথেই বাঁধা তিনটি জীবন। শেষ মুহূর্ত ইথান ধীরে নোহার কপালে চুমু দিল। ইউভান হালকা ঝুঁকে তার হাত ধরল, আর পুরো শ্যাডো প্যালেসে একসাথে হাততালির শব্দ উঠল। বিয়ের সেই রাতটা শেষ হওয়ার পর শ্যাডো প্যালেস ধীরে ধীরে আবার নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো। আলো, মিউজিক, হাসির শব্দ সব মিলিয়ে যে উষ্ণতা তৈরি হয়েছিল সেটা পুরোপুরি মিলিয়ে যায়নি, বরং সেই উষ্ণতার একটা অংশ থেকে গেল, বিশেষ করে এলিজা আর আইরিশের জীবনে। তাদের নতুন ঘরটা প্যালেসের একদম ভেতরের দিকে, যেখানে বাইরে থেকে সহজে কেউ আসে না। বড় না, কিন্তু অদ্ভুতভাবে আরামদায়ক। জানালার পাশে হালকা পর্দা, নরম আলো, আর চারপাশে এমন একটা শান্ত পরিবেশ যেটা এলিজার জন্য একদম নতুন। এতদিন তার জীবন ছিল অস্থিরতা, ভয় আর পালিয়ে বেড়ানো, আর এখন এই স্থিরতা তাকে একদিকে স্বস্তি দিচ্ছে, অন্যদিকে অচেনা লাগছে। সেই রাতেই বিয়ের পর এলিজা জানালার পাশে দাঁড়িয়েছিল, গাউন খুলে। এখন সে হালকা একটা সাদা ড্রেসে, চুল খোলা, মুখে কোনো মেকআপ নেই, কিন্তু আজ তাকে সবচেয়ে বেশি বাস্তব লাগছে। বাইরে চাঁদের আলো পড়ছে, হালকা বাতাস বইছে। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। পেছন থেকে দরজা খুলে আইরিশ ঢুকলো। কোনো শব্দ না করে সে কিছুক্ষণ দাঁড়িয়ে এলিজাকে দেখলো। তার চোখে আর সেই পরিচিত কঠোরতা নেই, বরং একটা অদ্ভুত নরম দৃষ্টি। যেন সে বিশ্বাসই করতে পারছে না এই মানুষটা এখন তার। চুপচাপ কেন? আইরিশ ধীরে বলল। এলিজা একটু চমকে ঘুরে তাকালো, তারপর হালকা হাসলো। ভাবছিলাম কিসের? কয়েক সেকেন্ড চুপ থেকে এলিজা বলল, সবকিছু এত দ্রুত বদলে গেল। আইরিশ ধীরে তার দিকে এগিয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে বোঝা যায় সে তাড়াহুড়ো করে না, কিন্তু থামে না। খারাপ লাগছে? এলিজা মাথা নাড়ল। না, শুধু অদ্ভুত লাগছে। আইরিশ তার সামনে এসে থামলো, খুব কাছাকাছি। তুমি চাইলে সময় নিতে পারো। এই কথাটা বলার সময় তার গলায় কোনো চাপ ছিল না, কোনো দাবি নেই, কোনো জোর নেই, শুধু অফার। এলিজা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, তুমি সব সময় এমন। কেমন? আমাকে স্পেস দাও, কিন্তু দূরে যাও না। আরিশ একটু হেসে ফেলল। শিখেছি। কার থেকে? তোমার থেকে। একটা নরম নীরবতা নেমে এলো। তারপর এলিজা ধীরে এক পা এগিয়ে এলো, খুব বেশি না, কিন্তু যথেষ্ট। আমি ভয় পাই না এখন। আইরিশের চোখ একটু নরম হলো। আমি জানি, কিন্তু মাঝে মাঝে মনে হয় সব হারিয়ে যাবে। এই কথাটা শেষ করতে পারল না এলিজা। আইরিশ এক সেকেন্ডও দেরি করল না। সে হাত বাড়িয়ে এলিজার হাত ধরল, শক্ত করে না, কিন্তু ছাড়ার মতোও না। আমি থাকলে কিছু হারাবে না। এই কথাটার ভেতর কোনো বড় প্রতিশ্রুতি নেই, কিন্তু একটা অদ্ভুত বিশ্বাস আছে। এলিজা এবার পুরোপুরি তার দিকে এগিয়ে এলো, মাথা হালকা করে আইরিশের কাঁধে রেখে দিল। প্রথমবার নিজে থেকে ভরসা করলো। আইরিশ এক মুহূর্তের জন্য থেমে গেল, যেন এই অনুভূতিটা সে ধরে রাখতে চায়। তারপর খুব ধীরে তার হাতটা এলিজার পিঠে রাখলো। রাতটা আর কোনো বড় কথায় ভরেনি, কিন্তু ছোট ছোট মুহূর্তে ভরে গেছে। একসাথে বসে থাকা, একই গ্লাস থেকে পানি খাওয়া, কথা না বলেও একে অপরকে বোঝা। পরের দিন সকাল, এলিজা প্রথমে ঘুম থেকে উঠল। কিছুক্ষণ সে শুধু ছাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে মাথা ঘুরিয়ে পাশে তাকালো। আইরিশ এখনো ঘুমাচ্ছে। তার মুখে সেই কঠোরতা নেই যা সবাই দেখে, বরং শান্ত নির্ভার একটা ছাপ। এলিজা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর খুব আস্তে উঠে বসলো, যেন তাকে না জাগায়। কিন্তু ঠিক তখনই, কোথায় যাচ্ছ? আইরিশ চোখ না খুলেই বলল। এলিজা একটু চমকে গেল। তুমি জেগে আছো? তুমি উঠলে আমি বুঝি? এলিজা হেসে ফেলল। আমি ভাবছিলাম বাইরে যাব একটু। আইরিশ এবার চোখ খুলল, সরাসরি তাকালো তার দিকে। একাই? না, তুমি এলে ভালো হয়। এক সেকেন্ড। তারপর আইরিশ উঠে বসলো। চলো। প্যালেসের বাগানে তারা পাশাপাশি হাঁটছে। এলিজার হাঁটা এখন ধীর,
সাবধানে করতে হয়, হাত মাঝে মাঝেই নিজের পেটের ওপর চলে যায়। আইরিশ সেটা খেয়াল করে কিন্তু কিছু বলে না, শুধু তার পাশে থাকে। তুমি কি কখনো ভেবেছিলে এমন হবে? এলিজা হঠাৎ জিজ্ঞেস করলো। আইরিশ কিছুক্ষণ চুপ থেকে বলল, না। তাহলে? তবুও ঠিক মনে হচ্ছে। এলিজা মাথা নাড়ল। আমারও। তারপর একটু থেমে বলল, আমরা পারবো তো? আইরিশ এবার থামলো, তার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো। আমরা রেডি, পারছি। এই এইটুকু কথায় যেন এলিজার ভেতরের সব দ্বিধা একটু নরম হয়ে গেল আর হালকা করে হাসলো। তাহলে শুরু হলো? আইরিশও হালকা হাসলো। হ্যাঁ, আমাদের সংসারটা শুরু হলো। দুজন আবার হাঁটা শুরু করলো, কোনো নাটকীয়তা নেই, কোনো বড় ঘোষণা নেই, কিন্তু তবুও দুজন মানুষ ধীরে ধীরে একে অপরের জীবনে জায়গা করে নিচ্ছে। আর সেই জায়গাটা এবার আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। প্রেগনেন্সির 8 মাস 26 দিন চলে নোহার। এই সময় এই পেট নিয়ে লেকের কাছে বিকিনি পরে পানিতে বসে আছে। টুইন বেবি হয়, পেট স্বাভাবিকের থেকেও বেশি বড়। আর শুধু পেট না, নোহাও অনেকটা গোলুমোলু হয়েছে। ইথান ইউভান কিছু দূর একটা গাছের নিচে বসে আছে। জেহেরার জিবাস্কো আছে, তাই ইথান আর ইউভান একটু দূরেই বসা। এই জেহেরার জিবাস্কোকে না দেখলে তারা কখনো বুঝতো না প্রাণীও পরিবার হতে যাবে। ইথান ইউভান নোহার জীবনে ওদের জায়গা, পরিবারের স্থানে। ইথান তো প্রায়ই বলে ওদের খুনসুটি, ওদের পাগলামো, ওদের সব কিছুর জন্যই এই পুরুষটা আজ ভালো আছে। বাবা মা দাদা পরিবার সব হারিয়ে এক 16 বছরের ছেলে নতুন করে বাঁচতে শিখেছিল এদের জন্যই। 34 বছরের ইথান সিকান্দার সব হারা এক 16 বছরের কিশোর থেকে আজ 2 বাচ্চার বাবা হতে যাওয়ার পথ চলা। ইউভান নোহা জেহের জিবাস্কোকে পরিবার বানিয়ে নেওয়া ইথান নামের এই পুরুষ সব হারিয়েও আজ যেন দুনিয়ার সব খুশি পেল। এলিজার ছেলে বেবি হয়েছে আজ 15 দিন হলো। আইরিশ এখন আর আগের আইরিশ নেই। এলিজা আর বেবি বলতে পাগল। আইরিশের পাগলামি দেখলে কেউ বলবে না এই লোক ইথালিক এত বড় মাফিয়া। এদিকে ইথান ইউভানের চিন্তার শেষ নেই। 5 দিন হলো অফিস যায় না। নোহাকে একা ছাড়েই না কোথাও। নোহা ডেলিভারি ডেট দেওয়া হয়েছে আর মাত্র 16 দিন পরেই। এত চিন্তার মাঝে এক নতুন খুশির খবর হলো, টুইন বেবির একটা ছেলে একটা মেয়ে। সবকিছু স্বপ্নের মতো চলছে, কিন্তু সবকিছু শেষে একটা ভয় সবার মধ্যে আছেই। মা হারা নোহা যে কখনো মা কি বুঝেইনি, সেও দিন গুনছে তার সন্তানকে সর্বোচ্চ আদর্শে দিবে। পরিবারহীন বড় হয় ইউভানের চোখ অকারণেই মলিন হয়। তার সন্তান আসবে, পরিবার হবে এই খুশিতে। নোহা পানিতে হাত ডুবিয়ে হালকা ঢেউ তুলছিল। মাঝে মাঝে নিজের পেটের ওপর হাত রেখে কিছু ফিসফিস করছিল। আর কয়দিন, তারপর তোমরা আসবে। দূরে গাছের নিচে বসে আছে ইথান আর ইউভান। দুজনেই চুপচাপ তাকিয়ে আছে নোহার দিকে। চোখে সেই একই জিনিস, ভয় আর ভালোবাসা একসাথে। ইথান হালকা গলায় বলল, ওকে একা পানিতে নামতে দেওয়া ঠিক হচ্ছে? ইউভান দীর্ঘশ্বাস ফেলল। না দিলে তো শুনতো না। ওদের কথার মাঝেই নোহার পাশে বসে থাকা জেহেরার জিবাস্কো পানির দিকে তাকিয়ে অদ্ভুত শব্দ করলো, যেন ওরাও বুঝতে পারছে নোহা এখন অন্যরকম অবস্থায়। ইথান হালকা হেসে মাথা নাড়ল। এদের দেখলে এখনো বিশ্বাস হয় না এরা আমাদের ফ্যামিলি। তার চোখে এক মুহূর্তের জন্য অতীত ভেসে উঠল। 16 বছরে সব হারানো সেই ছেলেটা আজ 34 বছরের একজন পুরুষ। তার এখন পরিবার আছে, ভালোবাসা আছে, আর কয়েকদিন পর 2টা বাচ্চা আসছে তার জীবনে। সব ঠিক থাকবে তো? ইথান হঠাৎ বলল। ইভান এবার চুপ হয়ে গেল, কারণ এই প্রশ্নটার উত্তর কারো কাছে নেই। নোহা ধীরে ধীরে পানি থেকে উঠল। শরীরটা ভারী, হাঁটতেও একটু কষ্ট হচ্ছে, কিন্তু তার মুখে এখনো হালকা হাসি। সে দূরে বসে থাকে ইথান আর ইভানের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে তাদের দিকে হাঁটতে শুরু করলো। ইথান উঠে দাঁড়ালো, নোহাকে আনতে যাবে তাই, কিন্তু তা দেখে নোহা ইশারা করলো ওখানেই থাকতে। এই 2টা পাগল, নিজের মনে বলল নোহা। তারপর 1 পা 2 পা। হঠাৎ নোহার পা পিছলে গেল। সবকিছু এত দ্রুত ঘটলো যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। নোহা! ইথান আর ইউভান একসাথে চিৎকার করে উঠল। নোহা তাদের সামনেই পড়ে গেল। নোহার হাত স্বাভাবিকভাবে নিজের পেটের দিকে, কিন্তু পুরো শরীরের ভার সামলাতে পারল না। মাটিতে পড়ার সময় তার পেটে একটা চাপা ধাক্কা লাগতেই 1 সেকেন্ডে পুরো পৃথিবী থেমে গেল। নোহা হঠাৎ নিঃশ্বাস আটকে ফেলল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইউভান, নোহার গলা কাঁপছিল আর পায়ের নিচে হঠাৎ পানি ছড়িয়ে পড়তে শুরু করলো। ইউভানের ছুটে আসতেই চোখ বড় হয়ে গেল।
ওয়াটার ব্রেক হয়ে গিয়েছে। ইথান এক মুহূর্ত দেরি করলো না। সে দৌড়ে এসে নোহাকে কোলে তুলে নিল। কিছু হবে না, কিছু হবে না। ইথানের গলা কাঁপছিল, কিন্তু তারপরও নিজেকে জোর করে শক্ত রাখছে। নোহা ব্যথায় চোখ বন্ধ করে হাত শক্ত করে ইথানের শার্ট চেপে ধরেই বলতে লাগলো, বেবি ইথান, আমার বেবি, ওদের বাঁচাও প্লিজ। ইথান প্রায় চিৎকার করে বলল, কিছু হবে না, আমি আছি। ইভান ইতিমধ্যেই ফোন বের করে চিৎকার করছে, গাড়ি রেডি করো এখনই। জেহেরার জীবাস্কো চারপাশে অস্থির হয়ে ঘুরতে লাগলো, যেন ওরাও বুঝতে পারছে কিছু ভয়ঙ্কর হয়েছে। কয়েক মিনিটের মধ্যে গাড়ি ছুটছে। নুহা পিছনের সিটে শুয়ে আছে, তার শ্বাস দ্রুত, চোখে পানি, ব্যথা ধীরে ধীরে বাড়ছে। ইথান নুহার হাত ধরে বসে আছে। আমার দিকে তাকাও, কিছু হবে না। ইউভান সামনে বসে বারবার পেছনে তাকাচ্ছে। হাসপাতাল আর 5 মিনিট। ইউভান, আমি পারছি না। নুহা কাপা গলায় বলল। ইথান নোহার কপালে চুমু দিল। পারবে, তুমি সব সময় পারো। তার নিজের চোখেও পানি চলে এসেছে, কিন্তু সে সেটা পড়তে দিচ্ছে না, কারণ এই মুহূর্তে সে ভেঙে পড়তে পারে না। গাড়ি স্পিড বাড়ালো। হাসপাতালের সামনে গাড়িটা থামার আগেই দরজা খুলে ফেলেছিল ইথান। গাড়ি পুরোপুরি থামার আগেই সে নোহাকে কোলে তুলে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু গ্রিপ ছিল শক্ত, যেন একটু ঢিলে হলেই সবকিছু ভেঙে পড়বে। নোহার মুখ ফ্যাকাশে, শ্বাস দ্রুত, আর ব্যথায় তার আঙুলগুলো ইথানের শার্ট আঁকড়ে ধরে আছে। ইথান প্লিজ। গলার সেই ভাঙা শব্দটা যেন তার বুক চিরে যাচ্ছিল। আমি আছি, কিছু হবে না। কথাগুলো বললেও নিজের কণ্ঠের ভেতর লুকানো আতঙ্ক সে নিজেও বুঝতে পারছিল। হাসপাতালের ভেতরে ঢুকতেই নার্সরা ছুটে এলো। ইভান পেছন থেকে চিৎকার করে উঠল, ইমার্জেন্সি, লেটার দ্য ওয়াটার ব্রক। স্ট্রেচার আনা হলো, কিন্তু ইথান নোহাকে ছাড়তে চাইছিল না। শেষ পর্যন্ত নার্সদের জোড়াজুড়িতে তাকে ছাড়তে হলো। নোহাকে দ্রুত ভিতরে নিয়ে যাওয়া হলো। সাদা আলোয় ভরা করিডোরের ভেতর দরজা বন্ধ হয়ে গেল, আর ঠিক সেই দরজার বাইরে সব থেমে গেল। সময়, শব্দ, শ্বাস, সবকিছু। ইভান দেওয়ালের পাশে দাঁড়িয়ে মাথায় হাত দিল। তার বুক ওঠানামা করছে দ্রুত, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ইথান কিছুটা দূরে দাঁড়িয়ে স্থির নিঃশব্দ, কিন্তু তার চোখের ভেতর একটা ভয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মিনিটগুলো যেন ঘন্টার মতো লাগছিল। অপারেশন থিয়েটারে দরজা খুলল। একজন ডাক্তার বেরিয়ে এলেন, মুখে গাম্ভীর্য, চোখে সেই পরিচিত সতর্কতা, যে দৃষ্টি ভালো খবর দেয় না। হু ইজ দ্য গার্ডিয়ান? ইথান আর ইভান একসাথে এগিয়ে এলো। মি। ইথানের গলা শুকিয়ে গেছে। উই আর। ইভান পাশে দাঁড়ালো। ডাক্তার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, যেন কথাগুলো সাজাচ্ছেন। ডিড হি ফল? ইভানের বুক ধক করে উঠল। ইয়েস, বাট হোয়াই? বিকজ অফ দ্য ফল দ্য বেবিস পজিশন আর নট কারেক্ট। ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। ইথান সাথে সাথেই সামনে এগিয়ে এলো, কণ্ঠ কাঁপছিল, কিন্তু তাও জোর দিয়ে বলল, ডু হোয়াট এভার ইট টেক্স। মানি ইজ নট এ প্রবলেম, জাস্ট সেভ দেম, সেভ অল অফ দেম। ইউভানও থামেনি, প্রায় চিৎকার করে বলল, ইয়েস, উই উইল গিভ এনিথিং, জাস্ট সেভ নোহা অ্যান্ড বোথ বেবিস। ডাক্তার এবার মাথা নাড়িয়ে একটু কড়া স্বরে বলল, দিস ইজ নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট মেডিকেল লিমিটেশনস। এক সেকেন্ড থেমে সরাসরি তাদের চোখে তাকিয়ে বলল, অ্যাট দিস পয়েন্ট উই মাইট বি অ্যাবল টু সেভ অনলি ওয়ান বেবি। করিডোরে যেন হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। তারপর সেই সবচেয়ে কঠিন প্রশ্নটা, ইউ নিড টু ডিসাইড ইফ অনলি ওয়ান ক্যান বি সেভড, হুইচ ওয়ান? ইথান আর ইউভান একে অপরের দিকে তাকালো, চোখে আতঙ্ক, অসহায়তা, আর ভেঙে পড়া একটা ভবিষ্যৎ। কিছুক্ষণ পর ইথান ধীরে বলল, নোহা, শি হ্যাজ টু বি ওকে। ইউভান চোখ বন্ধ করে যোগ করল, অ্যান্ড সেভ দ্য গার্ল। ডাক্তার কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর মাথা নাড়লেন। উই উইল ট্রাই টু সেভ অল থ্রি, বাট দ্য ইন্ড ইজ ইন গডস হ্যান্ড। এটা বলে তিনি আবার ভেতরে চলে গেলেন। দরজাটা আবার বন্ধ হয়ে গেল। এইবার আরও ভারীভাবে। ইথান দেয়ালের সাথে হেলান দিয়ে ধীরে নিচে বসে পড়ল। তার হাত কাঁপছে, চোখে পানি জমে আছে, কিন্তু সে শব্দ করছে না। ইভান সামনে পেছনে হাঁটছে, তার শ্বাস অগোছালো, চোখ ফাঁকা। ঠিক তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে দ্রুত পায়ের শব্দ। আইরিশ দৌড়ে এসে থামলো তাদের সামনে, তার চোখে উদ্বেগ, কিন্তু মুখে জোর করে রাখা ধীরতা। কি হয়েছে? ইভান কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। ইথান নিচু স্বরে সব বলল। আইরিশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে এগিয়ে এসে দুজনের কাঁধে হাত রাখলো। লিসেন, কিছু হবে না। তোমরা যাদের জন্য এত লড়েছ, তারা এইভাবে হারবে না। ইথান মাথা নিচু করে বসে আছে। আইরিশ আবার বলল, বিশ্বাস রাখো, সব ঠিক হবে।
করিডোরে আবার নীরবতা নেমে এলো, সব সুখগুলো কেমন ফ্যাকাশে লাগছে। দুই বাচ্চা নিয়ে কত কত স্বপ্ন ছিল তাদের। এই তো কিছুদিন আগে ইথান যখন জানলো নোহা প্রেগনেন্ট, পুরো শ্যাডো প্যালেস খেলনায় ভরিয়ে ফেললো। দুই সন্তানের জন্য কতটা পাগলামি দুই ভাইয়ের তা বলার বাইরে, কিন্তু সেখানে একটা সন্তান থাকবে না,